প্রিয় বন্ধুরা, আজকের মুভিটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের জনপ্রিয় সূর্যা শিবকুমার অভিনীত সেরা একটি মুভি। তার মুভিগুলোর স্টোরি খুবই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে, তাই আজকের ভিডিওটি আশা করছি সবারই ভালো লাগবে। আর মুভিটির নাম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে চীনের একটি মার্শাল আর্ট স্কুল দেখানো হয়, যেই স্কুলে বাচ্চাদের মার্শাল ট্রেনিং করা হচ্ছিল। এরপর তাদের শাওলিন কুংফুতে পারদর্শী করে তোলা হয়। আর এই শাওলিন কুংফুর মাস্টার হচ্ছে বোধি ধর্মান। এখানে শাওলিন মন্দির ছিল, সেই মন্দিরে বোধি ধর্মানের মূর্তি ছিল। তারা শত শত বছর ধরে এই মন্দিরে পুজো করে। কিন্তু এই বোধি ধর্মান ছিল একজন ভারতীয়। হওয়া সত্ত্বেও এই চীনে সে কেন এত বিখ্যাত, তার মন্দিরে সবাই পুজো করতো কেন, সেই ঘটনা জানতে বর্তমান সভ্যতা থেকে 1600 বছর আগের সেই প্রাচীন যুগে চলে যেতে হয়, যেখানে আমরা বোধি ধর্মানকে দেখতে পাই। সে ছিল ভারতের কাঞ্চিপুরের পল্লব রাজবংশের সন্তান। সে কুংফু মাস্টার ছিল এবং সেই সাথে চিকিৎসা শাস্ত্রে তার ভালো জ্ঞান ছিল। সে একজন চিকিৎসকবিদ। এছাড়াও সে বিভিন্ন দৈব শক্তির অধিকারী ছিল, যেগুলো সে বিশেষ সাধনার মাধ্যমে অর্জন করেছিলেন। তাই একদিন তাকে এক বিশেষ সাধনার জন্য চীনে যেতে হবে। চীনে যাওয়ার আগে সে তার পরিবারকে নিজের লেখা একটা বই দিয়ে যায় আর বলে এটা উপযুক্ত সময়ে কাজে লাগবে, তাই যত্ন সহকারে রাখতে হবে। এরপর বোধি নিজের পরিবার ও স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে সময় দূরবর্তী জায়গায় যাওয়ার একমাত্র বাহন ছিল ঘোড়া। দীর্ঘ 3 বছর কঠিন এক যাত্রার পর সে চীন দেশে পৌঁছায়। এরপর চীনের একটি গ্রামে মানুষদের মধ্যে এক প্রাণঘাতী মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে অনেক মানুষ মারা যায়, আর এই ভাইরাসের কোনো ঔষধ তৈরি হয়নি। এই ভাইরাস যার শরীরে হয় তাকে তারা জীবিত অবস্থায় মমি করে গহীন জঙ্গলে ফেলে আসতো, যাতে করে তার থেকে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে না পড়ে। তাই তারা একজন শিশুকে জঙ্গলে ফেলে রেখে চলে আসে। এরপর দেখিয়ে বোধি ধর্মান ওই শিশু মেয়েকে জঙ্গলে পেয়ে সে প্রাকৃতিক উপায়ে ঔষধ তৈরি করে মেয়েকে খাইয়ে সুস্থ করে তুলছিল। মেয়েটির মা মেয়ের শোকে শোকাহত ছিল। হঠাৎ সে দূরে দেখতে পায় লাল চাদর পরা একজন লোক দাঁড়িয়ে। বোধি তখন তার চাদরের নিচ থেকে মেয়েটিকে বের করে। মা মেয়েকে দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। মা মেয়ে তখন দৌড়ে এসে জড়িয়ে ধরে। মরণঘাতী ভাইরাস থেকে মেয়েকে সুস্থ করার জন্য মা বোধির কাছে মাথা নত করে। ওই মুহূর্তে গ্রামের সমস্ত মানুষ এসে বোধির কাছে মাথা নত করে। তারা মনে করে বোধি ধর্ম তাদের জন্য এক শুভ শক্তি। এরপর বোধি গ্রামের মানুষদের এই ভাইরাসের ঔষধ তৈরির ফর্মুলা তাদের বলে দেয়, কিভাবে এই ভাইরাস থেকে মুক্ত হওয়া যায়। এর কিছুদিন পরই পশুর মতো হিংস্র একদল ডাকাত তাদের গ্রামে হামলা করে, গ্রামের মানুষদের উপর অত্যাচার চালাতে থাকে। ঠিক তখন আবার বোধি দেবদূতের মতো এসে হাজির হয়। তখন সে তার 2 হাতের ইশারায় এক আধ্যাত্মিক ক্ষমতার বলে ঝড়ের সৃষ্টি করে। এরপর বোধি নিজের চোখের ইশারায় তাদের চোখের দিকে তাকিয়ে সকলকে বশ করে ফেলে। এতে করে ডাকাত দল নিজেরাই নিজেদেরকে মারতে থাকে। বোধি এভাবে গ্রামের মানুষদের রক্ষা করে। তার এমন ক্ষমতা দেখে গ্রামের মানুষরা নিজেদের আত্মরক্ষার্থে তার কাছে কুংফু ক্যারাটে শেখার জন্য আবদার জানায়। এরপর বোধি গ্রামের সকলকেই ক্যারাটে শিক্ষা দেওয়ার ট্রেনিং শুরু করে। এর কিছু বছর পর বোধি ধর্মন হঠাৎ মৃত্যুবরণ করেন, আর এই চীনের মাটিতেই তাকে কবর দেওয়া হয়। মূলত বোধি ধর্মানের কাছ থেকে শিক্ষা নিয়ে এই চীন কুংফু ক্যারাটে প্রতিষ্ঠা করেছিল। আর বোধি ধর্মানের মৃত্যুর পরে চীনে বোধি ধর্মান নামে অনেক মন্দির গড়ে উঠেছিল, যেখানে মানুষজন পুজো করত। যাই হোক, এর বহু বছর পর আমরা আবার বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ফিরে আসি। কাহিনী শুরু হয় আবার ইন্ডিয়া থেকে, যেখানে অরবিন্দ নামের এক ছেলে রোলার কোস্টারে খুব এনজয় করছিল। কিন্তু রোলার কোস্টার থেকে হঠাৎ সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি খুবই সুন্দর, তার নাম শুভা। অরবিন্দ শুভাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। এর জন্য সে রোলার কোস্টার থেকে নেমেই শুভাকে ফলো করা শুরু করে। অরবিন্দ যে শুভাকে ফলো করছে এই বিষয়টা অবশ্য শুভা একবার টেরও পেয়ে যায়। যাই হোক, এরপর দেখি অরবিন্দ তার ছোট্ট বন্ধু, মানে হাইটে সে খাটো, তাকে একটা ফোন বের করে বলে, জানিস এটা কার ফোন? এটা হচ্ছে ওই মেয়ের ফোন। কিন্তু শুভার ফোন তার কাছে কিভাবে এলো? আসলে অরবিন্দ যখন শুভার আশেপাশে ঘুরঘুর করছিল তখন সে কৌশলে তার ব্যাগ থেকে ফোনটা চুরি করে নিয়েছে। কিন্তু কেন চুরি করলো? কারণ শুভা তার ফোন খুঁজে পাওয়ার জন্য তার ফোনে ফোন করবে, আর অরবিন্দ ফোনটা রিসিভ করে বলবে
ফোনটা আমি পেয়েছি। সুভা তখন ফোনটা ফেরত নেওয়ার জন্য তাকে দেখা করতে বলবে। এই সুযোগে সে একদম ভালো ছেলে সেজে ফোনটা ফেরত দিতে গিয়ে তার সাথে দেখা করবে, এইটাই তার প্ল্যান। ঠিক সেদিন রাতেই সুভা তার ফোনে ফোন করে। অরবিন্দ ফোনটা রিসিভ করে। সুভা বলে ফোনটা আজ সকালে আমি হারিয়ে ফেলেছি, ফোনটা ফেরত চাই। অরবিন্দ বলে আপনি একদম টেনশন করবেন না, আপনি বলুন কোথায় দেখা করে ফোনটা ফেরত দিতে হবে, আমি এসে দিয়ে যাব। সুভা তখন আগামীকাল একটা কফি শপে দেখা করার জন্য বলে। অরবিন্দ বলে আচ্ছা ঠিক আছে, আর আপনি আমার পার্সোনাল নাম্বারটিও সেভ করে রাখুন, যোগাযোগ করতে হবে। যাই হোক, পরের দিন ফোন কলে যোগাযোগ করে একটি হোটেলে সুভা অরবিন্দের সাথে দেখা করতে আসে। অরবিন্দ তখন তার ফোনটা ফিরিয়ে দেয়, এর জন্য সুভা তাকে ধন্যবাদ জানায়। এরপর সুভা অরবিন্দের সাথে হ্যান্ডশেক করে এবং দুজনে পরিচিত হয়। কিন্তু ঠিক সেই সময় সুভার ফোনে একটা আর্জেন্ট কল আসে, যার জন্য সুভা তাকে সময় না দিতে পেরে জরুরি ভিত্তিতে চলে যায়। এজন্য অরবিন্দের মনটা একটু খারাপ হয়। পরদিন অরবিন্দ হাতির পিঠে উঠে কোথাও যাচ্ছিল, রাস্তায় হঠাৎ করেই তখন সুভার সাথে দেখা হয়ে যায়। এই মুহূর্তে সুভা বলে সেদিন তোমাকে সময় না দিতে পেরে চলে আসার জন্য আমি দুঃখিত। অরবিন্দ বলে আরে এটা কোনো ব্যাপার নয়, কোথায় যাচ্ছ তুমি? সুভা বলে আমি বন্ধুর বাসায় যাচ্ছি। সে বলে তাহলে চলে এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কিন্তু সুভা হাতির পিঠে উঠতে ভয় পাচ্ছিল। অরবিন্দ বলে আরে আমি আছি তো, কোনো সমস্যা নেই। অরবিন্দের জোরাজোরিতে সুভা হাতির পিঠে উঠে যায়, আর এখানে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বও হয়ে যায়। আসলে অরবিন্দ একজন সার্কাস বয়, সে সার্কাস দেখানোর জন্য গ্রাম থেকে এই চেন্নাই শহরে এসেছে মানুষকে সার্কাস দেখাতে। সার্কাসের জন্যই তার কাছে হাতি, বানর এরকম কিছু পশু সে পালন করে, আর এভাবেই সে টাকা উপার্জন করে। আর সুভা হচ্ছে একজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে অনেক দিন যাবৎ মানুষের ডিএনএ নিয়ে একটা রিসার্চ করে যাচ্ছে। যাই হোক, এর কিছুদিন পর অরবিন্দের গ্রাম থেকে তার চাচা, চাচি, দাদি সহ বংশের অনেকেই এই চেন্নাই আসে অরবিন্দের সার্কাস দেখার জন্য। কিছুক্ষণ পরেই তাদের সার্কাস শো শুরু হয়ে যাবে। সার্কাস শো দেখার জন্য সুভা এখানে আসে, কিন্তু এসে দেখে অরবিন্দের পরিবারের সদস্যরা এখানে। এজন্য সুভা একটু ভয় পেয়ে যায় তাদের দেখে, সেজন্য চলে যেতে নেয়। কিন্তু অরবিন্দের চাচি সুভাকে দেখতে পেয়ে ডাকে। সুভা কাছে আসলে চাচি বলে আরে তুমি সেই মেয়ে না, 1-1.5 বছর আগে আমাদের গ্রামে গিয়েছিলে, আমাদের রক্ত পরীক্ষা করছিলে আর বোধি ধর্মান ও অরবিন্দের ব্যাপারে জানতে চাইছিলে আমাদের কাছে। কিন্তু সুভা বলে না, আপনারা হয়তো ভুল বুঝছেন। সুভা কাজের কথা বলে কোনো রকমে ওখান থেকে কেটে পড়ে। এখানে কিছু একটা কাহিনী আছে, সেটা পরেই বলছি। একদিন অরবিন্দ নিজের হাতে বানানো একটা পুতুল সুভাকে গিফট করে। সেই পুতুলটিতে আই লাভ ইউ লেখা ছিল। অরবিন্দ যে তাকে ভালোবাসে এসব সুভা বুঝার পরও না বুঝার একটা ভান করে থাকে। সুভা অরবিন্দের সাথে খুব নর্মালি বন্ধুত্বের মতো ভাবে, এর বেশি কিছু নয়, এমনটাই সে অরবিন্দকে বোঝায়। এরপর সুভা অরবিন্দকে নিয়ে একটা জাদুঘরে আসে। সুভা তাকে বলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। এরপর সুভাকে দেখিয়ে তার ব্যাগ থেকে একটা বই বের করে এই জাদুঘরে সংরক্ষিত করে রাখার জন্য দেয়। এই বইটি হচ্ছে 1600 বছর আগের বোধি ধর্মানের লেখা সেই বইটি। কিন্তু তার কাছে এটা কিভাবে এলো, সব রহস্যের জটলা ভিডিও দেখার সাথে সাথেই জানতে পারবেন। যাই হোক, এরপর সুভা অরবিন্দকে নিয়ে তার জায়গায় ড্রপ করে দেয়, যেখানে সে সার্কাস দেখানোর জন্য ঘাঁটি স্থাপন করেছে। ড্রপ করে দিয়ে সুভা যখন চলে যায়, অরবিন্দের চাচা বিষয়টা খেয়াল করে আর অরবিন্দকে বলে মেয়েটা কে। সে বলে আমার নতুন বন্ধু। তখন চাচা বলে তুমি কি তাকে জানো? সে 1.5 বছর আগে আমাদের গ্রামে এসেছিল এবং বোধি ধর্মানের বংশধরদের ব্যাপারে জানতে চাইছিল, এবং সেখানে তোমার একটা ছবি দেখতে পেয়ে তোমার ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করছিল। তোমাকে সে অনেক আগে থেকেই ফলো করছে, কিন্তু তুমি কিছুই জানো না। এটা শুনে তো অরবিন্দ বেশ ঘাবড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে সুভার কাছে চলে যায় আর খুব মেজাজ করে বলতে থাকে 1.5 বছর ধরে আমাকে কেন খুঁজছো, আমার কাছে কি চাও তুমি? সুভার বাসার ভিতরে সে আরও খেয়াল করে তার রুমে বোধি ধর্মানের একটা ছবি, এবং রুমের ভিতরে তার নিজের ছবি সহ আর অনেক কিছুই দেখে, যেগুলো নিয়ে সুভা রিসার্চ করে যাচ্ছে। অরবিন্দ তখন বলে আমাকে নিয়ে তাহলে অনেকদিন ধরেই কোন একটা প্ল্যান ছিল, তার সাথে বন্ধুত্বের মতো আচরণ, এ সবই একটা প্ল্যান ছিল, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। সুভা বলে আমি তোমার উপর একটা রিসার্চ করার জন্যই তোমাকে ফলো করছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসার কথা বোঝাতে চাইতে, আর আমি যদি তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করে দিতাম তাহলে তুমি আমার এই রিসার্চে রাজি হতে না, এজন্যই সে এমনটা করেছে। কিন্তু অরবিন্দ বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে সত্যিই ভালোবেসেছি। এসব শুনে সুভা বলে ভালোবাসা ছাড়া তুমি কি কিছুই বোঝো না? রেগে গিয়ে বলে যাও তোমার ভালোবাসা বাইরে ফেলে আসো। এটা শুনে অরবিন্দ দুঃখ পেয়ে ওখান থেকে চলে আসে। পরদিন সকালবেলা সুভা অরবিন্দের কাছে আবার আসে এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। অরবিন্দ তখনও রাগ করেছিল। সুভা তাকে রিকোয়েস্ট করে প্লিজ আমাকে 1 ঘন্টা সময় দাও, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। অনেক রিকোয়েস্ট করাতে অরবিন্দ সুভার সাথে যায়। সুভা তাকে আবার ওই জাদুঘরে নিয়ে আসে।
এই জাদুঘরে সংরক্ষিত থাকা সেই বইটি অরবিন্দকে দেখায় আর বলে এই কিতাবটি ষষ্ঠ শতাব্দীতে বোধিধর্মান লিখেছিলেন, তিনি একজন ভারতীয় ছিলেন আর তার সাথে তোমার একটা সম্পর্ক রয়েছে, এই কিতাবের সাথে তোমার একটা কানেকশন আছে তার। এসব শুনে অরবিন্দ আশ্চর্য হচ্ছিল। এরপর শুভা অরবিন্দকে নিয়ে তার বাসার নিজস্ব ল্যাবে নিয়ে আসে। এখানে সে আরও বোঝাতে থাকে আমাদের শরীরে যে ডিএনএ আছে তা বংশ পরম্পরায় পেয়ে থাকি। যেমন ধরো আমাদের অনেকেরই হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এমন কিছু রোগ আছে যা বংশ পরম্পরায় ডিএনএর মাধ্যমে আমাদের শরীরে প্রবাহিত হয়। অর্থাৎ পূর্বপুরুষদের এমন কিছু আচরণ বা রোগ অথবা প্রতিভা থাকে যেগুলো বংশগত কারণে ডিএনএর মাধ্যমে আমরা পেয়ে থাকি। পূর্বপুরুষদের মধ্যে এমন কিছু প্রতিভা থাকে যা পরবর্তীতে তার বংশধরদের মাঝে ডিএনএর মাধ্যমে সেই প্রতিভাগুলো পুনরায় উজ্জীবিত করা যায়। আর এটা নিয়েই সে রিসার্চ করছে। আর ডিএনএর বিষয়গুলো 1600 বছর আগে বোধিধর্মান এই কিতাবে লিখে গেছেন। এসব শুনে অরবিন্দ পুরাই অবাক হয়ে যায়। 1600 বছর আগে বিজ্ঞান সম্পর্কে মানুষ তো কিছুই জানতো না, ডিএনএ এসবের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না তখন, অথচ তিনি সে সময় ডিএনএ বিজ্ঞানের অনেক বিষয় লিখে গেছেন। তার চিন্তাভাবনা তাহলে কতটা আধুনিক ছিল। শুভা তাকে আরও বলে একদল গবেষক কিছু বছর আগে বোধিধর্মানের কবর খুঁড়েছিল এবং তার চুল ও দাঁত সংগ্রহ করে তার ডিএনএ আবিষ্কার করেছে। কম্পিউটারে বোধির ডিএনএ তাকে দেখায়। আর 1.5 বছর আগে শুভা ভারতের কাঞ্চিপুরে গিয়েছিল বোধিধর্মের বংশধরদের খোঁজার জন্য। এজন্য সেখানে অনেকেরই রক্ত পরীক্ষা করেছিলেন ডিএনএ ম্যাচ করার জন্য। এরপর ওখানে হঠাৎ সে বোধিধর্মানের ছবির পাশে অরবিন্দের ছবি দেখতে পায়। এরপর সে তার চাচা চাচির কাছে বলে অরবিন্দের ব্যবহার্য চিরুনি থেকে চুল সংগ্রহ করে নেয়। এরপর সে বাসায় এসে অরবিন্দের ডিএনএর সাথে বোধিধর্মানের ডিএনএ ম্যাচ করিয়ে দেখে বোধিধর্মানের ডিএনএর সাথে তার ডিএনএ 83%-এরও বেশি ম্যাচ করে। মানে অরবিন্দ হচ্ছে বোধিধর্মানের বংশধর, তারই রক্ত সে। 1600 বছর আগে বোধিধর্মান যেই প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই একই প্রতিভা অরবিন্দের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব, যেটাকে জেনেটিক মেমোরি বলা হয়। জেনেটিক মেমোরি সক্রিয় হয়ে গেলেই বোধিধর্মানের প্রতিভা তার মধ্যে পুনরুজ্জীবিত হবে। এতে করে বর্তমান বিজ্ঞান ও চিকিৎসা আরও এগিয়ে যাবে যদি বোধিধর্মানের প্রতিভা তোমার মধ্যে অ্যাক্টিভেট করা যায়। আর এটা নিয়েই আমার রিসার্চ, সেজন্যই তোমাকে অনেক দিন ধরে ফলো করছি। আর এসবের জন্য তোমার সাহায্য লাগবে আমার। এসব জানার পর অরবিন্দ শুভার গবেষণায় সে সাহায্য করতে রাজি হয়। এরপর দেখি চায়না থেকে ডংলি নামের এক লোক ইন্ডিয়াতে আসে। সে হচ্ছে ভিলেন। ডংলি রাতের অন্ধকারে রাস্তা থেকে বিভিন্ন কুকুর ধরে ধরে এক ধরনের ভাইরাস পুশ করে দিচ্ছিল। একদিন শুভা অরবিন্দকে জানায় তার ডিএনএর রিসার্চ এই থিসিসটা চায়না, কানাডা বিভিন্ন দেশে পাঠিয়েছে অনুমতির জন্য। তার এই গবেষণা সাকসেস করতে হলে অনুমতির প্রয়োজন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হচ্ছে না। আর তার এই গবেষণা সব কিছু প্রফেসর রঙ্গারাজন জানত এবং তাকে খুব উৎসাহও দিত গবেষণার জন্য। 3 মাস আগেই শুভা বিভিন্ন প্রাণীর উপর তার রিসার্চ চালিয়ে সাকসেস হয়েছে। এখন শুধু সরকারের কাছ থেকে তার এই রিসার্চের জন্য অনুমতির প্রয়োজন। যাই হোক, এরপর দেখি পুলিশ কোনো এক কারণে শুভাকে থানায় ডেকে নিয়ে আসে আর একটা ছেলেকে দেখিয়ে দিয়ে বলে ওকে চিনেন? ছেলেটা হচ্ছে সন্তোষ, তারই বাসার নিচে থাকে। সন্তোষ বলে একজন লোক চায়না থেকে তোমার খোঁজে বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল। বাবা আমি বাধা দিতে গিয়েছিলাম এবং তারপর হঠাৎ কি হলো নিজের বাবাকে সে মেরে ফেলেছে, কিন্তু কি করে মেরেছে সে নিজেও জানে না। ঠিক তখন থানায় সিসি ক্যামেরায় দেখে ডংলি তার খোঁজ করতে থানায় চলে এসেছে। ডংলি পুলিশদের চোখের দিকে তাকাচ্ছিল এবং তারা বশ হয়ে নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে ফেলছিল। এসব দেখে শুভা ও অরবিন্দ ভয় পেয়ে যায়। তাই ডংলি তাদের ধরার আগেই থানা থেকে তারা দুজনে পালিয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে আসে। কিন্তু তারা কিছুতেই বুঝতে পারছিল না চায়না থেকে একটা লোক এসে তাকে কেন খুঁজছে আর সে কীভাবে চোখের ইশারায় সবাইকে বশ করে ফেলছিল। ডংলির আসল উদ্দেশ্য জানার জন্য তারা আবার ডংলিকে দূর থেকে ফলো করা শুরু করে এবং দেখে সেই প্রফেসরের বাসা থেকে প্রফেসরকে নিয়ে ডংলি কোথাও যাচ্ছে। কিন্তু প্রফেসরের সাথে ডংলির কী সম্পর্ক, এটার কারণ জানতে রাতের আধারেই লুকিয়ে লুকিয়ে প্রফেসরের বাসায় তারা প্রবেশ করে। এরপর তারা প্রফেসরের কম্পিউটারে মেইল চেক করে দেখে অনেকদিন ধরেই চায়নার সাথে তার একটা যোগাযোগ রয়েছে। চায়না থেকে ডংলি ইন্ডিয়ায় অপারেশন রেড নামে একটা মিশনে এসেছে এবং এই মিশন সফল করার জন্য প্রফেসরকে 300 কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু এই অপারেশন রেড কি, যার জন্য এত টাকার চুক্তি হয়েছে প্রফেসরের সাথে,
তারা বুঝতে পারে এখানে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। যাই হোক, শুভা যখন খুব ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে যায় তখন অরবিন্দ শুভার ফোন চেক করে দেখে ফোনে সে একটা ভিডিও করেছিল। একবার যে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল সেই বিষয়ে শুভা কথা বলে এবং এখানে সে এটাও বলে শুভা তার গবেষণার পাশাপাশি অরবিন্দের প্রেমে পড়ে গেছে, অরবিন্দকে সে ভালোবাসে। শুভার মনের কথা জানতে পেরে অরবিন্দ খুশিতে আত্মহারা হয়ে যায়। যাই হোক, এরপর দেখি তারা প্রফেসরকে কিডন্যাপ করে ধরে নিয়ে আসে। তাকে অনেক মারধর করার পর জিজ্ঞাসা করে এই অপারেশন রেড কী জন্য ডংলি এখানে এসেছে। তখন প্রফেসর বলে এই অপারেশন রেড হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে এক জৈব যুদ্ধ। ষষ্ঠ শতাব্দীতে চীনে হংসি নামক এক ভাইরাস ছড়িয়ে পড়েছিল, এতে বহু লোক মারা গিয়েছিল এবং সেই ভাইরাসটি চীনে আবারও তৈরি করা হয়েছে। আর এই ভাইরাস ইন্ডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য ডংলিকে পাঠানো হয়েছে এবং সেই রাস্তার কুকুরদের মধ্যে এই ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। কুকুরগুলো মানুষের সংস্পর্শে আসার জন্য ভাইরাসটি মানুষের মধ্যেও অলরেডি ছড়িয়ে পড়েছে। আগামী 2 মাসে প্রায় 3 কোটি মানুষ মারা যাবে এই ভাইরাসে। আর এই ভাইরাসের ঔষধ চায়নায় তৈরি করেছিলেন আজ থেকে 1600 বছর আগে বোধিধর্মা নামের একজন মহামানব। এই ঔষধ তৈরির ফর্মুলা একমাত্র চীনেই আছে। ভারতবাসীকে এই ভাইরাস থেকে রক্ষা পেতে চীনের কাছে হাত পাততে হবে। তখন চীনের যে কোনো শর্তই ভারতকে বাধ্য হয়েই মানতে হবে ভাইরাস থেকে ভারতকে রক্ষা করতে। কিন্তু শুভা যে ডিএনএ রিসার্চ চালিয়েছে এটা চীনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ তার ডিএনএ রিসার্চের মাধ্যমে যদি বোধিধর্মের সেই প্রতিভা তার বংশধরদের মধ্যে ফিরিয়ে আনা যায় তাহলে সেই ভাইরাসের ওই প্রতিকার বের করতে পারবে। আর এসব কিছু চায়নায় জানিয়ে দিয়েছিল প্রফেসর। এর জন্যই ডংলি শুভাকে মারার জন্য চাইছে। এসব কিছু শুনে তো তাদের মাথা নষ্ট হয়ে যায়। বিশাল টাকার বিনিময়ে প্রফেসর নিজের দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এর উপর তারা হসপিটালে চলে আসে মানুষের অবস্থা দেখার জন্য। মানুষজন ভাইরাসে আক্রমণিত হয়ে হসপিটালের রোগী সংখ্যা শুধু বেড়েই চলছে। অলরেডি অনেকেই মারা গেছে। এরপর দেখি ডংলি শুভাকে খুঁজতে খুঁজতে হসপিটালে চলে এসেছে। শুভা ডংলিকে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ডংলি তাকে দেখতে পায় না। কিছুক্ষণ পর ডংলি অরবিন্দকে দেখে ফেলে। অরবিন্দ খুব রাগান্বিত চেহারায় তাকিয়েছিল। ডংলি তার চোখ দিয়ে অরবিন্দের চোখের দিকে তাকিয়ে বশ করে ফেলতে চাইছিল, কিন্তু তার চোখের ইশারায় অরবিন্দকে বশ করতে পারছিল না। তাই সে খুব অবাক হয়। এরপর শুভা ও অরবিন্দ দুজনে কোনোভাবে ওখান থেকে পালিয়ে আসে। ডংলি তখন চীনে তার কুংফু মাস্টারকে ফোন করে, যেখান থেকে সে বিশেষ ক্ষমতা ও কুংফু শিখেছে। মাস্টারকে বলে আমি একজনকে বশ করার চেষ্টা করলাম, কিন্তু সে বশে আসেনি। এমনটা হওয়ার কারণ কি? মাস্টার জানতে চায় সে কোথায় থাকে। সে বলে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। এই কথা শুনে মাস্টার বুঝে ফেলে ওই লোকটা মানে অরবিন্দ বোধিধর্মানের রক্ত। বোধিধর্মানের বংশের কাউকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। মাস্টার ডংলিকে দেশে ফিরে আসার জন্য বলে, কারণ বিপদ রয়েছে। কিন্তু ডংলি জেদ ধরে অরবিন্দকে না মেরে সে ফিরবে না। যাই হোক, এরপর শুভা অরবিন্দকে নিয়ে তার কিছু বন্ধুবান্ধবদের ডেকে এনে গোপন এক আস্তানায় দেখা করে। এই মুহূর্তে ভারত খুব বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। এই ভাইরাসকে তারা কিভাবে থামাবে, তার উপর আবার ডংলি এসে তাদের কাজে বাধা দিচ্ছে। এখন এই ভাইরাস না হয় ডংলি, যে কোনো একজনকে আটকাতে হবে। দুটোই একসাথে সামাল দেওয়া সম্ভব নয়। ঠিক তখন শুভার বান্ধবী মালতী বলে দুটোই একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদেরকে ডিএনএ গবেষণা প্রয়োগ শুরু করতে হবে। ডিএনএর মাধ্যমে যদি বোধিধর্মানের সেই প্রতিভা অরবিন্দের মধ্যে জাগ্রত করতে পারি তাহলে এই ভাইরাস ও ডংলি দুজনকেই ধ্বংস করতে পারবো, কারণ সেই ক্ষমতা বোধিধর্মানের ছিল। কিন্তু এই গবেষণা চালানোর জন্য একটা ল্যাবের দরকার। অন্তত 12 দিন সময় লাগবে গবেষণা সাকসেস হতে। কিন্তু এই 12 দিন সময় খুব গোপনে গবেষণা চালাতে হবে, যাতে করে তাদের কেউ খুঁজে না পায়। এজন্য তারা তাদের সবার মোবাইল ফোন সিম অফ করে দেয়। যোগাযোগের জন্য শুধু মালতী ও শুভার 2টি সিম অন থাকবে, আর সব বন্ধ। এরপর একটা জঙ্গলের ভিতরে তারা একটা ল্যাব খুঁজে নেয় গবেষণা প্রয়োগের জন্য। এরপর তারা অরবিন্দের ওপর ডিএনএ গবেষণা প্রয়োগ শুরু করে দেয়, যাতে করে বোধিধর্মানের প্রতিভা তার মেমোরি অরবিন্দের মধ্যে জাগ্রত হয়। কয়েকদিন গবেষণার পর তারা একটু একটু করে সাকসেস হতে থাকে। অরবিন্দ তার ব্রেইনের মধ্যে বোধিধর্মানের স্মৃতিগুলো আস্তে আস্তে জাগ্রত হচ্ছিল। এসব অরবিন্দ ফিল করতে পারে। এদিকে ডংলি শুভা ও অরবিন্দকে খুঁজে পেতে প্রফেসরের কাছ থেকে শুভার বন্ধু বান্ধবদের খোঁজ নেয়, যাতে করে তাদের খুঁজে পাওয়া যায়। এরপর ডংলি মালতীর বাসায় চলে যায় এবং মালতীকে চোখের ইশারায় তাকে বশ করে ফেলে।
এরপর মালতী তাদের সব প্ল্যান গড়গড় করে ডংলিকে বলে দেয়। সব কিছু জানার পর ডংলি মালতীকে মেরে ফেলে এবং মালতীর ফোনটা সে নিয়ে নেয়। এরপর ডংলি সুভার বন্ধু আশ্বিনকে খুঁজে বের করে এবং তাকেও ঠিক একইভাবে চোখের ইশারায় বশ করে নেয়। আশ্বিন তখন তাদের গবেষণা ল্যাবের ঠিকানা লিখে দেয়, যেই জায়গায় গবেষণা চলছে। ঠিক তখন মালতীর ফোনে সুভার ফোন আসে। ডংলি ফোনটা রিসিভ করে কথা বলে। ডংলির কথা শুনে সুভা তার মেজাজ হারিয়ে ফেলে। ডংলি ফোনটা না কেটে দিয়ে আশ্বিনের পকেটে ঢুকিয়ে দেয়। ডংলি তাকে আদেশ করে রাস্তার মাঝ বরাবর হেঁটে যেতে। আশ্বিন ঠিক সেটাই করে, কারণ সে ডংলি দ্বারা পুরোপুরি বশ হয়ে গেছে। ডংলি তাকে পরিচালনা করছে, কারণ সে ডংলির নিয়ন্ত্রণে। আর এসব কিছু সুভা ফোনের মাধ্যমে বুঝতে পারছিল কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে। হঠাৎ একটা গাড়ি এসে আশ্বিনকে ধাক্কা মেরে একদম উড়িয়ে দেয়। আশ্বিন গাড়ি অ্যাক্সিডেন্টে ওখানেই মারা যায়। এসব ফোনের মাধ্যমে সুভা বুঝতে পেরে কান্নায় একদম ভেঙে পড়ে। এরপর ল্যাবে থাকা আরও বন্ধুদের সুভা সব ঘটনা খুলে বলে। এদিকে আবার ডংলি তাদের মারার জন্য আসছে, তাই যে করেই হোক অরবিন্দকে ডংলির হাত থেকে রক্ষা করতে হবে, কারণ আজই তাদের গবেষণার শেষ দিন, তাই অরবিন্দকে বাঁচাতে হবে। এজন্য তারা দ্রুত অরবিন্দকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে করে জায়গা পরিবর্তন করে ফেলার জন্য পালিয়ে যাচ্ছিল। ঠিক তখন ডংলি তাদের গাড়ির সামনে এসে ঝাঁপিয়ে পড়ে এবং সে খুব শক্তিশালী থাকার জন্য অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট ঘটায়। সে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে অরবিন্দকে লাথি মেরে বাইরে ফেলে দেয়। সুভা অরবিন্দকে বাঁচাতে তখন ছুটে আসে, কিন্তু ডংলি তাকেও মারা শুরু করে। ডংলি খুবই নির্মমভাবে অরবিন্দকে মারধর করতে থাকে, কিন্তু হঠাৎ এক পর্যায়ে অরবিন্দের হাত কুংফু ক্যারাটের মতো ডংলিকে প্রতিহত করছিল, অর্থাৎ বোধিধর্মানের প্রতিভাগুলো তার মধ্যে জাগ্রত হয়ে গেছে। কিছুক্ষণ পর অরবিন্দ পুরোপুরি শক্তি নিয়ে ডংলির মোকাবেলা করে, ঠিক যেমনটা বোধিধর্মান করতে পারত। এইসব দেখে সুভা অবাক হয়ে যায়, তার গবেষণা সাকসেস হয়েছে। অরবিন্দ তখন সেই বোধিধর্মানের মতো কুংফু ক্যারাটে দিয়ে ডংলিকে মারতে শুরু করে। ডংলি তখন অরবিন্দের শক্তির সাথে পেরে উঠছিল না। একটি পর্যায়ে অরবিন্দ ডংলিকে মেরেই ফেলে। এর পরের দৃশ্যে দেখি অরবিন্দ সেই ভাইরাসের প্রতিষেধক তৈরি করে ইন্ডিয়ার মানুষকে ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত করতে পেরেছে এবং সারা দুনিয়া জুড়ে অরবিন্দের খ্যাতি ছড়িয়ে যায়। বোধিধর্মান তো এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে পারতেন, তাই বোধিধর্মানের সমস্ত প্রতিভা জ্ঞান এখন অরবিন্দের মধ্যে জাগ্রত হয়েছে। সে যা পারত অরবিন্দ এখন তাই করতে পারবে। অরবিন্দ এক টিভি সাক্ষাৎকারে ইতিহাস, সভ্যতা, আধুনিক বিজ্ঞান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে, যেগুলো এর আগে মানুষ জানত না, এবং চিকিৎসা শাস্ত্রের অনেক নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে সে কথা বলে। গবেষণার মাধ্যমে কিভাবে নতুন কিছু বের করে আনা যায় এইসব নিয়ে খুবই মূল্যবান আলোচনা করে সে। আর এই সাক্ষাৎকারের মাধ্যমেই আমাদের এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।